আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সোয়াইয়া। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন। এদিকে জানা গেছে, ডিএনএ পরীক্ষায় সহায়তার জন্য আগামী 2 দিনের মধ্যে কলকাতায় যাবেন নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে নেমে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়। দর্শক, কলকাতা থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যা ঘটনা ঘটেছে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনে গত 13ই মে, বাংলাদেশ থেকে ডিবি প্রধান যখন ঢাকার ডিবি প্রধান রশিদুর হারুন সাহেব যখন এসছেন তার দুজন সহকারী আধিকারিককে নিয়ে 26শে মে, তিনি যেটা আমাদের সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে বাংলাদেশে যে 3 জনকে রিমান্ডে রাখা হয়েছে তাদের সঙ্গে জেরা করে যে কথা জেনেছে সেটা তারা কিন্তু সিআইডি ভবনে তিনি গেছিলেন, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিকদের সঙ্গে, তাদের সঙ্গে মত বিনিময় হয়। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক যদি একটু ভাঙা যায়, কেন উনি জানতে পেরেছিলেন যে সেলাস্তি রহমানকে জেরা করে তিনি জেনেছিলেন যে সেই ফ্ল্যাটের কিন্তু অনেকবার ফ্ল্যাশের আউটের কিন্তু আওয়াজ সেই সেলাস্তি রহমান পেয়েছে, সে কিন্তু জেরায় বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে জানিয়েছিল। সেই কথার ভিত্তিতে কিন্তু ডিবি প্রধান এখানকার সিআইডি আধিকারিকদের জানায়। গতকাল যখন সেফটি ট্যাঙ্ক ভাঙে সিআইডি আধিকারিকরা বিভিন্ন লোকজনকে নিয়ে ভাঙে, সেটা অত্যন্ত গোপনে করা হয়েছিল, সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশ নিষেধ ছিল। সেই জায়গা থেকে কিন্তু কালকে সন্ধ্যাবেলার পর কিন্তু প্রায় 4 কেজি মতন টুকরো অংশ পাওয়া যায়, যেটা নিশ্চিত করেছে ডিবি প্রধান, আমাদের আরটিভিকেও জানিয়েছে এরকম একটা পাওয়া গেছে। কিন্তু তিনি বলছেন যে এটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর পর ডিএনএ টেস্টের পরই কিন্তু হয়তো বোঝা যাবে এটা এমপি আনোয়ারের দিয়ে খণ্ডাবশেষ কিনা। কিন্তু সর্বশেষ যেটা একটা সূত্রের খবর, ডিএনএ টেস্টের জন্য কিন্তু এমপি সাহেবের মেয়ে কন্যা হয়তো ঢাকা থেকে কলকাতায় আসার সম্ভাবনা আছে, সেটা আজকালের মধ্যে তিনি আসতে পারেন। গতকাল উনি জানিয়েছিলেন যদি এটা তার দেহের অংশ হয়, এমপি সাহেবের হয়, তাহলে কিন্তু এই মামলার অন্যতম যেটা একেবারে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যেটা মামলাকে খুব জোরালোভাবে আদালতে পেশ করা যাবে এবং তার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত দোষীরা শাস্তি পাবেন। সেইটা এখন কিন্তু অপেক্ষা শুধু ল্যাবরেটরিতে টেস্ট এবং ডিএনএ টেস্টের অপেক্ষায়, এবং এমপি সাহেব যে আজকে যে ডিবি প্রধান বিভিন্ন জায়গায় যাবেন তার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তিনি কোথায় কোথায় যান, কোথায় কোথায় অভিযান করেন, সেটা আমরা জানাতে থাকবো। ভারতের পশ্চিমবঙ্গের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে যে মাংসের টুকরো পাওয়া গেছে তা সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের খন্ডিত অংশ কিনা তা ডিএনএ টেস্টের পরেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ঘটনার মূল পরিকল্পনাকারী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ডিএমপি হেডকোয়ার্টারে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এখানে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে, সেটি খণ্ডিত কিছু মাংস উদ্ধার করা হয়েছে, সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে। এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে ভারতের গোয়েন্দা দল। হত্যাকাণ্ডের 15 দিন পর গেল মঙ্গলবার কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়, তবে সেটি এমপিরই খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত হতে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ভিসা হাতে পেলেই ডিএনএ টেস্টের উদ্দেশ্যে কলকাতা রওনা হবেন বলে জানিয়েছেন তিনি। যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট, লাস্ট আপডেটটা কি। ওনারা আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব, পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের 87টি উপজেলায় ভোট চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে 16টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। এদিকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 20% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে আছেন। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু মামলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী নির্বাচিত হওয়া এবং রেমালের ক্ষতির কারণে 25টি উপজেলার ভোট বাদ দিয়ে এ ধাপে 87টি উপজেলায় ভোট হচ্ছে। কোনো কিছু হয় নাই, ঠিক মতো ভোটটা দিতে পারছি, নিজের ভোট নিজে দিয়েছি। আশা করি শহর সহ কিছু অঞ্চলে ব্যাপক উপস্থিতি হবে। ভোট তো ভালো দিলাম, আমাকে এখন 8টা পর্যন্ত, বাজারে 10টা, এখন লোক আসা শুরু করতেছে আর কি। লোকে তো না এলা, পরিবেশটা কি হবে, মানুষ আসবে তারপর না পরিবেশ তৈরি হবে। ব্যালটে ভোট দিয়ে ভালো লাগলো, ভোটের পরিবেশ ভালো। ভোট গ্রহণের বিষয়ে জানাতে নরসিংদীর শিবপুর উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, আজ ভোট হচ্ছে, তো কেন্দ্রের পরিবেশ ও ভোটার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আফসানা আপনাকে। আপনি যেমনটা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নরসিংদীতে শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বলে রাখছি যে দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা। কিছুদিন আগে রায়পুর উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার পরে কিন্তু সেই উপজেলা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী শুধুমাত্র শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল 8টা থেকে। তো আমি এই মুহূর্তে রয়েছি শিবপুর যে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে। আমি যদি এই কেন্দ্রটিতে সকাল থেকে এসে যেমনটা দেখেছি, সকাল থেকেই ভোটার উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু ভোটার উপস্থিতি বেড়েছিল, কিন্তু এখন বলা যায় যে ভোটার শূন্য এই কেন্দ্রটিতে। আমি এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন এখানে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, একটি পুরুষ কেন্দ্র, অন্যটি হচ্ছে মহিলা কেন্দ্র। পুরুষ কেন্দ্রের ভোটার 21 জন ভোটার রয়েছে এবং মহিলা কেন্দ্রটিতে 2168 ভোটার রয়েছে। তো এখনো পর্যন্ত এই কেন্দ্রটিতে 35% ভোট তারা বলেছে কাস্ট হয়েছে। তো বলা যায় যে আর ভোটের আর 2-2.5 ঘন্টা সময় রয়েছে। সে অনুযায়ী তারা অনুমান করছে যে 40% বা 45% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আশা করছেন। আরেকটি বিষয় যেটি এই শিবপুর উপজেলায় সর্বমোট 97টি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলছে। এই উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী, 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কিন্তু নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের আশেপাশে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যরা কাজ করছে, পাশাপাশি নির্বাহী সদস্যরাও কিন্তু এই নির্বাচনে তারা কাজ করছে। এখন বলা যায় যে অনেকটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই শিবপুর উপজেলায় কোনো ধরনের সহিংসতার ঘটনা এখনো আমরা পাইনি। তো বলা যায় যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো আফসানা, এই ছিল আমার কাছে নরসিংদী শিবপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে সেই অর্থ জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আরও পেশাগত দক্ষতার সঙ্গে মিশনের দায়িত্ব পালনে বাংলাদেশের শান্তিরক্ষীদের নির্দেশনা দেন সরকার প্রধান। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনের সময় আহত 3 সেনা সদস্যকে সম্মাননা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার আগামীতেও দেশের সুনাম ধরে রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে। আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধ সংঘাত মানবজাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, শুধুমাত্র অস্ত্র বিক্রি হয় এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও আঞ্চলিক সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু, তারা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা। বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে, যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে। এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। পরে 5টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্তব্যরত বাংলাদেশের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন। যে আজকে আমি এই বিশেষ দিনে আতিকা রহমান, RTV, ঢাকা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গর্বিত অংশীদার বাংলাদেশ। বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় এ পর্যন্ত 131 বীর সেনানী জীবন দিয়েছেন। বাংলাদেশ শান্তিরক্ষীদের নেতৃত্ব ও নিরপেক্ষতা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিরাপত্তা বিশ্লেষক কাজী শরীফুদ্দীন মনে করেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন করলেও তা জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে কোনোই প্রভাব ফেলবে না। থাকছে আতিকা রহমানের আরও একটি রিপোর্ট। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশ, সংঘাত ও সংকটময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে লক্ষ্য তা বাস্তবায়নে সবার আগে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা 4 দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা 40টি দেশে 63টি মিশন সফলভাবে শেষ করেছে। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6000-এর বেশি শান্তিরক্ষী কাজ করছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মানবতার কল্যাণে এ পর্যন্ত 131 বীর জীবন দিয়েছেন। আহত হন আরও 239 জন। বাংলাদেশের শান্তিরক্ষীরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মিশনে পেশাগত দক্ষতা, সততা আর মানবিকতার বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন। জাতিসংঘ মিশনে এই ব্লু হেলমেটের আন্ডারে 36 ইয়ার অতিক্রম করে 37 ইয়ার তারা কন্টিনিউ করছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সশস্ত্র বাহিনী তথা শান্তিরক্ষী বাহিনী, তাদের মেইন অ্যাসেট হচ্ছে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নেতৃত্ব, কর্তৃত্ব এবং ব্যক্তিত্ব। তারা যখন দায়িত্ব পালন করে, তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। আঞ্চলিকতার উপরে উঠতে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে আছে। সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে এই শান্তিরক্ষীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। সেখানে সশস্ত্র বাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি, যাকে পক্ষপাত দুষ্ট ও বিভ্রান্তিমূলক বলে প্রতিবাদ জানায় সেনা সদর। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিক মদদে এমন উদ্দেশ্যমূলক প্রতিবেদন করা হয়ে থাকতে পারে। যিনি উপস্থাপন করেছেন যে তাসনিম খলিল, উনি অনেক বিতর্কিত। যে নেট্রো নিউজের মাধ্যমে ডয়েচে ভেলে তো জার্মান ভিত্তিক, এটাকে ফিনান্স সাপোর্ট দেয়। কারা ফিনান্স সাপোর্ট দেয়? NED নামে একটা সংস্থা, ন্যাশনাল এনরোলমেন্ট ফর দ্য ডেমোক্রেসি। তা এইটার জন্ম সম্বন্ধে আমাদের জানতে হবে যে যখন 9/11-এর পর আমাদের যে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA, তারা বিভিন্ন দেশের তথ্য কালেকশনের জন্য বা বিভিন্ন ডিফেন্স পলিসি কালেকশনের জন্য নতুন করে তারা একটা গোয়েন্দা সংস্থা টাইপের তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের NED। শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা বিশ্বের কাছে প্রমাণ করেছে বাংলাদেশ। তাই কোনো ষড়যন্ত্র বা ভিত্তিহীন সংবাদ জাতিসংঘ মিশনে প্রভাব ফেলবে না বলেই মনে করেন পর্যবেক্ষকরা।
আতিকা রহমান, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস জোয়ারের পানিতে খুলনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ভেসে গেছে ৩,৬০০টি পুকুর এবং ৯,১১৫টি ঘেরের মাছ। এতে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। এদিকে স্থানীয়দের অভিযোগ, টেকসই বাঁধ না থাকায় দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়ে। খুলনা থেকে SM মনিরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এক রাতেই নিঃস্ব খুলনার মৎস্যজীবীরা। স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে জেলার দাকোপ, কয়রা ও পাইকগাছার অন্তত ৫টি বাঁধ ভেঙে গেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী খুলনার ১,৮৩৫ মেট্রিক টন সাদা মাছ ও ১,৭২৪ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৩৫৬টি কাঁকড়া খামার। এতে মাথায় হাত খামারিদের। আমাদের ঘের বাড়ি ডুবে গেছে, বেড়ি বাঁধ ভেঙে অনেক ঘর বাড়ি তলায় গেছে। ঘের বাড়ি তলায় গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য বলছে খুলনার ৫২টি ওয়ার্ডের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪,৫২,২০০ মানুষ। জেলা সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় ২০ কিলোমিটার। সব মিলিয়ে জেলায় ২৭১ কোটি ৮৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অত্র এলাকায় পানি ঢুকে প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে। অনেক মানুষ ইতিমধ্যে রাস্তার উপর আছে, অনেক মানুষ উঁচু জায়গায় স্থান নিয়েছে, যেহেতু আমার এখানে কোনো সাইক্লোন শেল্টার নাই। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টেকসই বাঁধ না থাকায় প্রতিবার ঘূর্ণিঝড় ও বন্যায় তাদের ভোগান্তি বাড়ে। ২০০ পরিবার মতো এখনো বানভাসী অবস্থায় আছে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, অত্র এলাকায় আমাদের টেকসই বেড়িবাঁধ চাই। বাঁধটা যদি একটু সবাল হতো তাহলে আমাদের এইটা থেকে মুক্তি পেতাম। বাঁধ বেঁধে দিলে আমাদের এখান থেকে আর পানি যাতায়াত করবে না, আমাদের তলায় যাবে না। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পূর্বাভাস পাওয়ার পর থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা মাঠে বাঁধ মেরামতে নেমে পড়ি এবং ঝড় আঘাত করলে পর থেকেই আমাদের যেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সাইয়দ মাহমুদ, RTV। ঘূর্ণিঝড়ের ক্ষতির বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। এই ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি হারিয়ে কত মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা এসেছে কিনা এখন পর্যন্ত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু ঘূর্ণিঝড়ের পরপরই ঝালকাঠি জেলার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্থানে কিন্তু ক্ষত দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় যে একটি ভয়াবহ একটি ঘূর্ণিঝড় ছিল, ২৪ ঘন্টার যে তাণ্ডবে ঝালকাঠি জেলার ২৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২,০০০ ঘরবাড়ি। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে গাছ পড়ে। এছাড়া বিদ্যুৎ বিভাগের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য কৃষি সেক্টরের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে সরকারিভাবে যে আর্থিক সহায়তার জন্য ঝালকাঠি জেলায় ৪৭ লাখ টাকা এবং শিশু খাদ্য এবং গোখাদ্যের জন্য ৪০ লাখ টাকা এবং ৯৭ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যে তারা যে ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে এই ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে কাজ তারা শুরু করেছেন। মাঠ পর্যায়ে তাদের প্রশাসনের কর্মকর্তারা কাজ করতেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম তারা শুরু করেছেন। তবে এই খোলা আকাশে কিন্তু এখন এই মুহূর্তে বসবাস করছেন প্রায় লাখো মানুষ। ঘরবাড়ি হারিয়ে যে ২৫,০০০ ঘর বিধ্বস্ত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমার পিছনে যে পরিবারটি আছে দেখেন, এই পরিবারটি পুরোপুরি কিন্তু ঘর হারিয়ে একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের থাকার মতো কোনো ঘর নেই। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি, সকালেও আমরা দেখতে পেয়েছি যে কিছু মানুষ কিন্তু এখনও
আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে সরকারি বরাদ্দ আসে সেই বরাদ্দ অনুযায়ী তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অসংখ্য ধন্যবাদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন তিনি। গেল ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এ পথের শ্রমিক যাত্রীরা পড়েছেন চরম সংকটে। এই অবস্থার জন্য এয়ারলাইন্সগুলোর কারসাজিকে দায়ী করেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ অ্যাটাব নেতারা। উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে নানা অজুহাত। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। চলতি মাসে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা। ভিসাপ্রাপ্তদেরও ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয়া হয়। হঠাৎ এমন ঘোষণায় নতুন ও দেশে আসা কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়েছে। আর এই সুযোগে টিকিটের দাম ৪ গুণ পর্যন্ত বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টিকিট সিন্ডিকেটগুলো। আর এতেই ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। একজন কর্মীর মালয়েশিয়া যেতে যেখানে ৪.৫ থেকে ৫ লাখ টাকা খরচ হয়, সেখানে টিকিটের অস্বাভাবিক দাম শ্রমিকদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। আমরা ৪.৫ লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু এখন আমাদের ৫ লাখ টাকা করে দিয়ে আমাদের টিকিট নিতে হয়েছে। আমরা এখন টিকিট হাতে পাইনি, টিকিট হাতে পেলে তখন শিওর হতে পারবো আর কি। এখনো সিকিউরিটির জন্য ওয়েট করতেছি। বাড়তি যাত্রীর চাপে 4টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বাংলাদেশ বিমান। আরও 4টি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারা। বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে, তারপরও মিলছে না টিকিট। প্রতিদিনই বিভিন্ন ট্রাভেল এজেন্সি আমাদের কাছে জানাচ্ছে, ফোন করছে যে এক্সট্রা ফ্লাইট তো দিছে, সিস্টেমে দেখা যাচ্ছে এক্সট্রা ফ্লাইট আছে, কিন্তু আমরা তো টিকিট পাইলাম না। ক্রাইসিস হয়েছে বা এক্সট্রা ফ্লাইট দিচ্ছেন, কুয়ালালামপুর ঢাকা খালি আসবে, সেটা ঠিক আছে। তার মানে কি ৩০,০০০ টাকারটা ৪০,০০০ হইতে পারে, ৫০,০০০ হইতে পারে, না ধরে নিলাম ডাবল হইলো ৬০,০০০ টাকা হইতে পারে। ১ লক্ষ বা ১,১০,০০০ টাকা কেন হবে? দাম বাড়ানোর জন্য মালয়েশিয়া থেকে ফেরার পথে সিট খালি থাকার যুক্তি দেখাচ্ছে এয়ারলাইন্সগুলো। ওনাদের এই তথ্যটা আমি কালকেও বলেছি, এটা ঠিক না। এটা ওপেন করে দেওয়া হয়েছে। যখন ওপেন করে দেওয়া হয় সবাইকে বলা হয় আপনারা কাটেন, এবং টিকিট তো কাটছি। কুক্ষিগত করে বা ব্যাড ইন্টেনশন করে এগুলো কোনো কিছু না। ওয়ান ওয়ে এবং রিটার্ন দুটো মিলিয়ে আসলে অ্যাভারেজ কস্টিংটাকে ক্যালকুলেট করা হয়। এটা আসলে ডিমান্ডের কারণে আসলে ফেয়ারটাকে এখন আসলে চেঞ্জ হয়েছে। এই যে ফেয়ারগুলো নির্ধারিত হয় কিংবা কিছু, এটা কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে যে কোনো রুটের ব্যাপারে এখানে আপনার আইকাওর একটা পলিসি এখানে ইনভলভ থাকে, আয়াটার একটা পলিসি ইনভলভ থাকে, সাথে রেগুলেটরি অথরিটির একটা ব্যাপার থাকে। যাত্রী চাহিদার সুযোগে টিকিটের অস্বাভাবিক দাম বাড়ানোর প্রবণতায় লাগাম টানার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। শরীয়ত খান, RTV, ঢাকা। রাজধানীর বংশালে ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের সর্দার সহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। দুপুরে মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতি করত চক্রটি। ডাকাত দলের সবাই নেশাগ্রস্ত ও জুয়ারি বলেও জানান ডিবি এই কর্মকর্তা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসতে পারবেন না, তাকে ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলা যাবে। মঙ্গলবার রাজ্যের বেহালায় এক নির্বাচনী সভায় এই মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 2টি রোড শো ও একটি নির্বাচনী সভা করেন মমতা। রোড শোর শেষে ওই নির্বাচনী সভায় মমতা বলেন, এবার ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। এদিকে শেষ দফার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতায় প্রথমবারের মতো রোড শো করেছেন নরেন্দ্র মোদীও। ভারতের লোকসভা নির্বাচনের শেষ 7ম দফার ভোট গ্রহণ হবে আসছে 1 জুন। খেলার খবর।
টি-20 বিশ্বকাপে যে কোনো পরিস্থিতিতে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রেড গ্রিন স্টোরি নামে বিসিবির এক ভিডিওতে এ অনুরোধ জানান তিনি। এ সময় বিশ্বকাপের সম্ভাবনা ও সাকিব রিয়াদের দলে থাকার সুবিধার কথাও উল্লেখ করেন অধিনায়ক। রাফি আমিনের রিপোর্ট। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে চাপানো, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। তবে সেই স্বপ্ন পূরণ হয় হাতে গোনা কয়েকজনের। 15 জনের দলে সুযোগ পাওয়াটা স্বাভাবিকভাবেই সৌভাগ্য ও গর্বের। দেশের প্রতিনিধিত্ব করার সেই সুযোগটাই উপভোগ করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাখতে চান দলের জন্য অবদান। এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই। যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই, এটাই টার্গেট। অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, জিনিসটা এভাবেও চিন্তা করতে চাই না। সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শক্তির বড় জায়গা বলে মনে করেন অধিনায়ক। সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগবে নতুনদের বিশ্বমঞ্চে ভালো করতে। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। এক্সপিরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয় এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ ভালো করলে যেমন ভক্তদের প্রশংসায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া, তেমনি খারাপে ট্রলের শিকার হতে হয় দলকে। তবে বিশ্বকাপে পুরো ম্যাচে খারাপ করলেও সমর্থকদের পাশে থাকার অনুরোধ জানান শান্ত। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে, ক্রিকেটে পাশে থাকে, ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। বিশ্বকাপে আলাদা কোনো লক্ষ্য নেই জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ভালো ফলাফল সম্ভব। রাফি আমিন, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।